শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জুলাই নিয়ে যারা ব্যবসা করবে, জুলাই নিয়ে যারা কোনো রকম কোনো বিতর্ক সৃষ্টি করবে, জুলাই আন্দোলন নিয়ে, সে যদি আমার মা হয় আমার মা না, সে যদি আমার বাপ হয় আমার বাপ না। বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পে যে অস্থিরতা, সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে, তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে। এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য, মামলা নথি, দলীয় নোটিশ, সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারীর ভূমিকা তুলে ধরা হলো। নাম্বার 1, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং অনর বাংলাদেশ। জহিরুল ইসলাম তথাকথিত 9 কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনএআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত। নাম্বার 2, জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা। প্রাপ্ত নথি অনুসারে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং 20 দাখিল 15 জুন 2025। এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট 127 জন। উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম 18 নং আসামি হিসেবে তালিকাভুক্ত, রেফারেন্স নাম্বার EBYVL। অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি সরকারপন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন, যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই তথ্য থেকে প্রশ্ন ওঠে, যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি, তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন? অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেয়া আছে। এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী মোবাইল শিল্পের আড়ালে বিদেশে অর্থ পাচার, আমদানি ও প্রযুক্তি প্রকল্পের নামে অতিরিক্ত অর্থ স্থানান্তর, সিন্ডিকেট কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, যিনি নিজেই অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন, তিনি কিভাবে অবৈধ মোবাইল তদারক করিয়ে পুরো ব্যবসায়ী সমাজকে অপরাধী বানানোর চেষ্টা করে যাচ্ছেন? নাম্বার 4, বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা এবং দলীয় প্রত্যাখ্যান। 2025 সালের 11 জুলাই তারিখে রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর বিএনপির জারি করা অফিসিয়াল নোটিশ স্পষ্টভাবে বলা হয়, মোহাম্মদ জহিরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ সরকারের প্রকাশ্য সমর্থক এবং ফান্ড অর্গানাইজার। সে শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রশংসায় অর্থ ব্যয়ে বিজ্ঞাপন প্রকাশ, জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান, বিএনপির আদর্শ বিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ড। এই সকল অভিযোগ যাচাই করে তার বিএনপি সদস্যপদ ফর্ম বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিশ্বাসযোগ্য নন বলেই দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে। নাম্বার 5, এনএআর বাস্তবায়নে অস্বাভাবিক তৎপরতা এবং অর্থায়ন। সাধারণভাবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রযুক্তি রাষ্ট্রীয় অর্থায়নে হয়, ট্রায়াল এবং পাইলট প্রকল্প শেষে তারপরে হয়, স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাস্তবায়িত হয়। কিন্তু এনএআর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকল্পের অর্থায়নে বেসরকারি সিন্ডিকেটের সম্পৃক্ততা, কোনো পর্যাপ্ত ট্রায়াল পিরিয়ড ছাড়াই বাস্তবায়ন করে দেয়া, 20,000 ব্যবসায়ীকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জীবিকার কথা চিন্তা না করে সম্পূর্ণ তাদেরকে এই সেক্টর থেকে উৎখাত করার অপপ্রচেষ্টা। অভিযোগ রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল বাজার একচেটিয়া দখল, ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ, বিদেশে তথা আধিপত্যবাদের জন্য বাংলাদেশে প্রভাব বিস্তারকারী দেশ যে ভারত, সেটা ভারতের ডেটা সেন্টারে আমাদের তথ্য থাকার ঝুঁকি। এসব প্রশ্ন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। নাম্বার 6, 1 জানুয়ারি 2026-এর পর বাস্তব প্রভাব। এনএআর চালুর পরই যা হয়েছে তা হচ্ছে 2 বছর পুরনো ফোনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা বাংলাদেশে চলমান ছিল, যেটা অলরেডি বিটিআরসি পুরো সময়টা ধরে দাবি করে গেছে। আপনার ফোন যদি ডিসেম্বর না ঠিক, তারা বলেছিল ডিসেম্বরের 16 তারিখে, 16 ডিসেম্বরে এনএআর চালু করবে। তাদের প্রথম প্রজ্ঞাপন অনুসারে আপনি যদি বাংলাদেশে কোনো একটা ফোন ব্যবহার করেন, সেটা আপনি কুড়িয়ে পান, সেটা আপনি কেনেন, সেটা আপনি উপহার হিসেবে পান। যদি আপনি ডিসেম্বরের 15 তারিখ রাত 12টার 1 মিনিট আগেও এটাতে বাংলাদেশি সিম ইনসার্ট করেন, অটোমেটিক এটা মোবাইল ফোন যেটা বাংলাদেশের পুরো নেটওয়ার্কের সাথে অটোমেটিক নিবন্ধিত হবে, সেটা আর কখনো বিচ্ছিন্ন হবে না। সেটার জন্য কোনো ট্যাক্স দেওয়ার বিষয়, কোনো পেপার ওয়ার্ক, কোনো কিছু তারা ডিমান্ড করবে না। অথচ যেই দিন তারা চালু করে 1 জানুয়ারি, সেই দিন বাংলাদেশে কয়েক লক্ষ ফোন নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল।
তারা এটা সমাধান পেয়েছে কি পায় নাই এমন কোনো সঠিক তথ্য বিটিআরস এখন পর্যন্ত গণমাধ্যমকে দেয় নাই। একজন নাগরিকের এনআইডির অধীনে শত শত ফোন নিবন্ধন। আমরা পিআই ফোন ব্যবসায়ীরা একটা ফোন কিনে আনি, একটা ফোন বিক্রি করি। আমরা স্মার্টফোন বিক্রি করি, ব্র্যান্ডের ফোন বিক্রি করি। আমাদের সারা বাংলাদেশের ঝটিকা অভিযান দিয়েও কোনো আইনশৃঙ্খলা সংস্থা বের করতে পারবে না আমাদের কোনো ফোনে 2টা আইএমআই নাম্বার মিলে যায় একটা ফোনে। তাদের দাবি একটা আইএমআই নাম্বার দিয়ে বাংলাদেশে 4 কোটি ফোন ব্যবহার হচ্ছে, প্রায় 4 কোটি। অথচ এই আইএমআই নাম্বারগুলো যদি একটা এনআইডির এগেনস্টে নিবন্ধন হয়, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের আইএমআই নাম্বার দিয়ে আপনার এনিয়া ডেটাবেজে গেলে দেখতে পাবেন 500 থেকে 1000 আইএমআই নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনারা চালান নাই, এবং সেগুলো আপনারা আইএমআই নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেজ আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করলে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের, তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তারপর বিষয় সার্ভারের ত্রুটি এবং নিরাপত্তাজনিত দুর্বলতা। এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং যারা আইটি নিয়ে বেশ জ্ঞান রাখে ফেসবুকে সাধারণ ব্যবহারকারী সর্বস্তরের জনগণ এটা নিয়ে পোস্ট করেছে। জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 5 তারিখ আপনারা সেগুলো ফেসবুকে চলমান পোস্ট পাবেন। এরপরের বিষয় হচ্ছে গ্রাহকের অজান্তে আইএমআই নাম্বার নিবন্ধনের অভিযোগ, যেটা আমি একটু আগে বলেছি। তো বিশেষজ্ঞদের মতে এই অস্বাভাবিক নিবন্ধন প্যাটার্ন স্থানীয় অ্যাসেম্বলি কোম্পানির কৃত্রিম অ্যাক্টিভেশন বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। সব কথার এক কথা, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। বিষয় হচ্ছে আমাদের জনাব শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জুলাই নিয়ে যারা ব্যবসা করবে, জুলাই নিয়ে যারা কোনো রকম কোনো বিতর্ক সৃষ্টি করবে জুলাই আন্দোলন নিয়ে, সে যদি আমার মা হয় আমার মা না, সে যদি আমার বাপ হয় আমার বাপ না। আর জুলাই আন্দোলনকারী এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে জুলাইয়ের সময় ছাত্র হত্যার সময় যতটা না আর্থিকভাবে সচ্ছল ছিল তার থেকে 3 গুণ ফুলে ফেপে উঠেছে। এটা কেন হলো, প্রশ্ন কি করে, আমি সবার কাছে জবাব চাই।